প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গরিবের চর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সাথে আলোচনা করব নবম ভোকেশনাল সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের প্রথম অধ্যায় নিয়ে আজ তোমাদের সাথে আমি আলোচনা করব। এই অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে ইট অথবা ব্রিক্স। আলোচনায় আছি আমি মোহাম্মদ তুহিন খান, ট্রেড ইনস্ট্রাক্টর, সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের সাথে আলোচনা হবে ইট নিয়ে। ইট আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত একটা বস্তু। আমরা কনস্ট্রাকশনের বিভিন্ন কাজে ইটকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। ইটকে মাঝে মধ্যে আমরা ফ্লোর তৈরির কাজে সোলিং হিসেবে ব্যবহার করে থাকি, মাঝে মাঝে ইটকে আমরা বন্ড হিসেবেও ব্যবহার করি। হেরিংবোন বন্ডের জন্য রাস্তার দুপাশে দেখবা তোমরা আমরা ইট ব্যবহার করে থাকি। এছাড়াও কংক্রিট তৈরিতে ইটকে আমরা বিভিন্নভাবে খোয়া হিসেবেও ব্যবহার করে থাকি। এছাড়া আরও বিভিন্ন কাজে বিভিন্ন সময় ইটকে আমরা ব্যবহার করে থাকি। ইট অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান আমাদের কনস্ট্রাকশন কাজে। এবার আমরা দেখব যে ইট কিভাবে তৈরি হয়, কিভাবে ইটটাকে তৈরি করা হয়ে থাকে। ইটকে মূলত একটি আয়তাকার সাসের ব্লকের ভিতরে কাদা মাটিটাকে দিয়ে এটাকে একটা নির্দিষ্ট শেপ দেওয়া হয় এবং এরপরে এই শেপটাকে যখন শুকানো হয় তখন এটাকে নিয়ে রোদে রাখা হয়। রোদে পুরোপুরিভাবে শুকানোর পরে এটাকে তোমরা দেখবা বিভিন্ন ধরনের ইটের ভাটা আছে এবং টেবিল মোল্ডেড অনেক ইট আছে যেগুলোকে ল্যাবরেটরিতে বিভিন্নভাবে পোড়ানো হয়। পোড়ায়ে এই ইটের শেপটাকে তৈরি করা হয় বা পূর্ণাঙ্গ ইটে পরিণত করা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো ইট আমরা কিভাবে প্রস্তুত করে থাকি। এবার দেখব যে ইট কত প্রকার এবং কি কি। এক নম্বর হচ্ছে পোড়ানোবিহীন ইট অথবা যেটাকে আমরা বলি কাঁচা ইট, এবং দুই নম্বরটা হচ্ছে পোড়ানো ইট। তাহলে দেখতে পাচ্ছি ইটকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে পোড়ানো ইট, পোড়ানোবিহীন ইট অথবা কাঁচা ইট, অথবা এটার আরেকটা নাম হচ্ছে শুকনা ইট, এবং দুই নম্বরটা হচ্ছে পোড়ানো ইট। এই ইটগুলোকে সাধারণত ইটের ভাটায় এবং বিভিন্নভাবে পুড়িয়ে এই ইটটাকে প্রস্তুত করা হয়ে থাকে। পোড়ানোবিহীন ইটগুলো সাধারণত রোদে শুকানো এগুলো, এবং এগুলো ব্যবহার করা যায় কম দামি যেসব কাঠামো আছে সেগুলোকে সাধারণত এই পোড়ানোবিহীন ইট বা কাঁচা ইটটাকে ব্যবহার করা হয়। যেসব জায়গায় ভারী বৃষ্টিপাত ঘটে সেখানেই সাধারণত এ ধরনের ইট ব্যবহার করা উচিত নয়, তাহলে কি হবে, এই কাঁচা ইটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর হচ্ছে পোড়ানো ইট। এই পোড়ানো ইটটাকেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করে থাকি, এবং এটা স্থায়ী এবং বেশি দামি যেসব কাঠামোগুলো আছে সেগুলোতে সাধারণত ব্যবহার করা হয়, এবং এগুলোকে মোল্ডিং প্রক্রিয়ার মাধ্যমে পুড়িয়ে এই ইটটাকে প্রস্তুত করা হয়। এই পোড়ানো ইটটাকে আবার আমরা চার ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, পিকড অথবা ঝামা ইট। প্রথম শ্রেণীর ইট, এই প্রথম শ্রেণীর ইটগুলো টেবিল মোল্ডেড হয়ে থাকে, আদর্শ আকৃতির। টেবিল মোল্ডেড মানে একটা নির্দিষ্ট শেপ থাকে এগুলো বাঁকা হয় না, এগুলো ভাঙা থাকে না, এগুলো রং একই রকম থাকে, এবং এগুলো আদর্শ পরিমাপ বজায় রাখে। এই প্রথম শ্রেণীর ইটগুলো এর তল কোণা তীক্ষ্ণ, বর্গাকার, মসৃণ এবং সোজা হয়ে থাকে। এ ধরনের ইটে আদর্শ সকল গুণাগুণগুলো বর্তমান থাকে, এই প্রথম শ্রেণীর ইট। দ্বিতীয় শ্রেণীর ইট, এ ধরনের ইট গ্রাউন্ড মোল্ডেড হয়ে থাকে এবং এই ইটগুলোকে সাধারণত ভাটায় পোড়ানো হয়। তোমরা দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাটায়, বড় বড় ভাটায় ইট পোড়ানো হয়। এখানে পুড়িয়ে সাধারণত এই দ্বিতীয় শ্রেণীর ইটগুলো প্রস্তুত করা হয়। এটা কিছুটা অমসৃণ থাকে, দ্বিতীয় শ্রেণীর ইটগুলো কিছুটা অমসৃণ থাকে এবং এর আকৃতিও কিছুটা অসম থাকে।
এই ধরনের ইট সাধারণত যেখানে ইটের কাজের উপর প্লাস্টার করা হয় সাধারণত সেখানে এই দ্বিতীয় শ্রেণীর ইটগুলো ব্যবহার করা হয়। এবার আসি আমরা তৃতীয় শ্রেণীর ইট। এ ধরনের ইটগুলো গ্রাউন্ড মোল্ডেড এবং এগুলো ইটের চুল্লিতে পোড়ানো হয়ে থাকে। তৃতীয় শ্রেণীর ইটগুলো সাধারণত ইটের চুল্লিতে পোড়ানো হয় এবং এগুলো অমসৃণ থাকে এবং এগুলোর কোনা ভাঙা থাকে। এই তৃতীয় শ্রেণীর ইটগুলো, এই ইটগুলো সাধারণত কম গুরুত্বপূর্ণ অস্থায়ী কাঠামো যেখানে ভারী বৃষ্টিপাত ঘটে সেখানে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। পিক্ট বা ঝামা ইট, এই ঝামা ইটগুলো সাধারণত অনেক বেশি পুড়ে যায় এবং এগুলো অনেকটা কালো দেখায়। এই ইটগুলো সাধারণত অসম আকৃতির হয়ে থাকে। এই ইট সাধারণত অ্যাগ্রিগেট হিসেবে কংক্রিটের ভিত্তি, ফ্লোর, রাস্তা ইত্যাদিতে ব্যবহার করে থাকে এবং এগুলো সাধারণত অনেক ঘন বিন্যস্ত আকারে থাকে এবং এগুলোকে ভেঙে খোয়ায়ও পরিণত করা হয়, পিক্ট বা ঝামা ইট। তাহলে তোমরা এই আলোচনা থেকে সুন্দরভাবে বুঝতে পারছো পুরান ইটকে আমরা 4 শ্রেণীতে ভাগ করে থাকি, যেগুলো তোমরা বাজার অনায়াসেই দেখতে পাবে, যেটাকে আমরা স্থানীয় ভাষা 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট এবং পিক্ট বা ঝামা ইট এগুলো বলে থাকি। এবার আমরা দেখব যে ইট যে আমরা দেখলাম এতক্ষণ যে বিভিন্নভাবে ইটকে প্রস্তুত করা হয়, এখন আমরা দেখব যে ইটগুলো প্রস্তুতের জন্য যে মাটিটাকে ব্যবহার করা হয় এই মাটিটাকে কিভাবে নির্বাচন করা হয়ে থাকে। সাধারণ মাটি দিয়ে সব মাটি দিয়েই ইট প্রস্তুত করা যায় না। ইট প্রস্তুতের জন্য সাধারণত কিছু গুরুত্বপূর্ণ উপাদান ইটের কাদার ভিতরে বর্তমান থাকতে হবে, তাহলে ওই কাদা দিয়েই শুধুমাত্র আমরা ইট প্রস্তুত করতে পারবো। দেখি আমরা কি কি উপাদানগুলো সাধারণত ইটের কাদার ভিতরে বর্তমান থাকা প্রয়োজন। 1 নম্বর হচ্ছে সিলিকা, 2 নম্বরটা হচ্ছে অ্যালুমিনা, 3 নম্বর আয়রন অক্সাইড, 4 ম্যাগনেসিয়া, লাইম এবং জৈব পদার্থ। সিলিকা, এবার আসি আমরা কতটুকু পরিমাণ থাকবে সিলিকা এগুলো আমরা দেখব। সাধারণত সিলিকা ইটের মাটির ভিতরে সিলিকা থাকবে 50 থেকে 60 ভাগ, অ্যালুমিনিয়াম থাকবে 20 থেকে 30 ভাগ, 50 থেকে 60 ভাগ থাকবে সিলিকা, অ্যালুমিনা 20 থেকে 30 ভাগ। এরপর হচ্ছে আয়রন অক্সাইড শতকরা 5 থেকে 6 ভাগ, ইটের মাটির ভিতরে বিদ্যমান থাকতে হবে। ম্যাগনেসিয়া 2 থেকে 3 ভাগ এবং লাইম হচ্ছে 1 থেকে 1.5 ভাগ। ম্যাগনেসিয়া 2 থেকে 3 ভাগ থাকবে এবং লাইম থাকবে 1 থেকে 1.5 ভাগ। আর জৈব পদার্থ সাধারণত 1% থাকতে পারে। তাহলে এই উপাদানগুলো যদি নির্দিষ্ট অনুপাতে মাটির ভিতরে বিদ্যমান থাকে তাহলে ওই মাটিটাকেই শুধুমাত্র আমরা ইট প্রস্তুতির জন্য নির্বাচন করতে পারি। এবার আমরা দেখব একটা ইটের মাপ দেখব। এবার আমরা বাজারে যে ইটগুলো আমরা সাধারণত দেখতে পাই এই ইটগুলো কেমন হয়ে থাকে একটা পরিমাপ আমরা দেখব। তোমরা চিত্রে একটা ইট দেখতে পাচ্ছ, এটাকে আমরা ইটের লেন্থ অথবা দৈর্ঘ্য বলি, এটাকে বলি আমরা প্রস্থ, এবং এটা হচ্ছে হাইট অথবা উচ্চতা। আমরা বাস্তবে তোমাকে দেখাই একটু। তোমরা চিত্রে একটা বাস্তব ইট দেখতে পাচ্ছ। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা ইট নিয়ে এসেছি। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে আমরা লেন্থ অথবা দৈর্ঘ্য বলি, এটাকে আমরা প্রস্থ বলি, এবং এটা হচ্ছে একটা ইটের হাইট অথবা উচ্চতা। সামনে যে অংশটা খোদাই করা দেখছো এটাকে আমরা ফ্রগ মার্ক বলি অথবা সিল মোহর বলি। আর এই যে নামটা দেখতে পাচ্ছ এটা একটা কোম্পানির সংক্ষিপ্ত রূপ। এই কোম্পানিটা ইটটা প্রস্তুত করেছে। তাহলে অনায়াসেই তোমরা একটা ইট দেখতে পেলে। এবার আমরা দেখব যে ইটের আকারটা। একটা ইট দৈর্ঘ্যে যদি ইঞ্চিতে তুমি হিসাব করো
তাহলে মশলা ছাড়া এর আকার হচ্ছে 9.5 ইঞ্চি এবং মশলা সহ হচ্ছে 10 ইঞ্চি। প্রস্থ মশলা ছাড়া 4.5 ইঞ্চি এবং মশলা সহ 5 ইঞ্চি। আর উচ্চতা যেটা তোমরা দেখতে পাচ্ছ মশলা ছাড়া 3.25 ইঞ্চি এবং মশলা সহ 3 ইঞ্চি। এটা হচ্ছে একটা ইটের আদর্শ মাপ। বাজারে যে ইটগুলো আমরা দেখতে পাই এই ইটগুলো সাধারণত এই মাপের হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব সিলমোহর বা ফ্রগ মার্ক নিয়ে। সিলমোহর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভিতরে একটা অংশ, অর্থাৎ ইট প্রস্তুতির সময় ইটের উপরের অংশে খোদাই করে যে মার্কাটা বা যে অংশটা তৈরি করা হয় তাকে আমরা সিলমোহর অথবা ফ্রগ মার্ক বলে থাকি। এই সিলমোহর বা ফ্রগ মার্কটা তৈরি করা হয় কোম্পানির নামকে প্রকাশ করার জন্য, ইটটাকে ইটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, ইটটাকে সুন্দরভাবে যাতে ধরা যায় অর্থাৎ ধরার চাবি হিসেবে এটা ব্যবহার করা হয় এবং দুইটা ইটকে যাতে ভালোভাবে লাগানো যায় সেক্ষেত্রে এটা এই ফ্রগ মার্কটা কাজ করে থাকে। এবার আমরা দেখব যে ভালো ইট খারাপ ইট। বাজারে তো বিভিন্ন ধরনের ইট পাওয়া যায়, ভালো ইট পাওয়া যায়, খারাপ ইট পাওয়া যায়। আমরা একটা আদর্শ ইটের বৈশিষ্ট্য দেখব যে একটা আদর্শ ইটের ভিতরে কী কী বৈশিষ্ট্যগুলো থাকা বিদ্যমান, অর্থাৎ কী কী বৈশিষ্ট্যগুলো থাকলে এই ইটটাকে আমরা ভালো ইট অথবা আদর্শ ইট বলতে পারি। এজন্য আমরা ফিল্ডে মাঠেও আমরা কিছু টেস্ট করতে পারি। আমরা সবাই চাইলে এই ফিল্ড টেস্ট করে একটা ভালো ইটের বৈশিষ্ট্য আমরা জানতে পারি অথবা একটা ভালো ইট আমরা নির্বাচন করতে পারি। 1 নম্বর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইটটা আদর্শ ইট কিনা এটা আমরা রং দেখে চিনতে পারি। অর্থাৎ এই ইটটা সুন্দরভাবে পোড়ানো থাকবে এবং যার রং ও আকার সুষম থাকবে, ইটটা কোনো বাঁকা থাকবে না, এটার আকার সুষম থাকবে এবং এটা পোড়ানো থাকবে। এটাকে যদি আমরা আঘাত করি, কোনো একটা ধাতব বস্তু দ্বারা আঘাত করি, প্রথমে আমরা রং দেখলাম, রং থাকবে সুষম, রং থাকবে সুষম। 2 নম্বরটা হচ্ছে আঘাতে ধাতব শব্দের মতো ন্যায় শব্দ উৎপন্ন হবে। আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হবে। অর্থাৎ একটা ধাতুকে আঘাত করলে যেভাবে শব্দ উৎপন্ন হয়, তুমি যদি ইটটাকে কোনো একটা ধাতব বস্তু দ্বারা আঘাত করো তাহলে ওই সেম শব্দ উৎপন্ন হবে। এরপরে এর কিনারাগুলো ধারালো থাকবে, পাশ পৃষ্ঠদের যদি তুমি দেখো সব সমতল থাকবে, কোনো ফাটল বা বিকৃত থাকবে না, পৃষ্ঠদের সমতল। ফাটল থাকবে না কোনো। 5 নম্বর হচ্ছে নখ দ্বারা যদি তুমি আঘাত কাটো, নখ দ্বারা আঁচড় কাটলে কোনো দাগ পড়বে না। তুমি যদি ইটের উপরে নখ দ্বারা আঁচড় কাটো তাহলে কোনো দাগ পড়বে না। এটাকে যদি 5 থেকে 6 ফিট উচ্চতা থেকে 5 থেকে 6 ফিট উচ্চতা থেকে যদি ফেলে দাও তাহলে এই ইটটা ভাঙবে না। ইটটাকে যদি তুমি 24 ঘন্টা পানিতে 24 ঘন্টা যদি ইটটাকে যদি তুমি 24 ঘন্টা পানিতে ডুবিয়ে রাখো তাহলে এটি এর 1/6 বেশি পানি শোষণ করবে না। এবং এই ইটটা যদি আবহাওয়ার কোনো পরিবর্তন হয়, ইটের কোনো পরিবর্তন হবে না, এটাতে অতিরিক্ত পরিমাণ চুন থাকবে না, এটাতে অতিরিক্ত পরিমাণ জৈব পদার্থ থাকতে পারবে না। তাহলে ফিল্ডেই আমরা দেখে বুঝতে পারবো যে এই ইটটা আমাদের ব্যবহার উপযোগী কিনা, অথবা ইটটা ভালো ইট কিনা, অথবা এই ইটটা খারাপ ইট কিনা। এভাবে করে তুমি অন্যান্য ইটগুলোকেও চিনতে পারো। কিভাবে আমরা ভাঙা ইট চিনবো, কিভাবে ঝামা ইট, পিকড ইট, 3য় শ্রেণীর ইট, 2য় শ্রেণীর ইট, এগুলো তুমি চাইলে চিনতে পারো। 2য় শ্রেণীর ইটগুলো সাধারণত পৃষ্ঠদেশ অমসৃণ হবে, সাধারণত অসমতল পৃষ্ঠ হবে এবং এগুলো রঙের কোনো সাম্যতা থাকবে না, আকারের সাম্যতা থাকবে না। ঠিক আছে, ইটগুলো সাধারণত বাঁকা আকৃতির হতে পারে। 3য় শ্রেণীর ইটও সেমভাবে তুমি পরীক্ষা করে দেখতে পারো। এই ইটগুলো সাধারণত পৃষ্ঠদেশ অনেক অসমতল থাকবে, এগুলো আকৃতি একই রকম থাকবে না,
এগুলো পৃষ্ঠদের সমতল থাকবে না, এগুলো কোণাকৃতি থাকতে পারে অথবা ভাঙা থাকতে পারে, তুমি তীক্ষ্ণ কোণাও খুঁজে না পেতে পারো এগুলোর ভিতরে। এভাবে করে আমরা ইটগুলো চিনতে পারি। পিক বা ঝামা ইট এগুলো চেনার উপায় খুবই সহজ। বাজারে পিক বা ঝামা ইটগুলো সাধারণত কালো আকৃতির হয়ে থাকে, অনেক কালো, পোড়ানো, দোমরানো, মোচড়ানো থাকে ইটগুলো, তোমরা দেখলেই চিনতে পাবে। এগুলোকে আমরা সাধারণত ঝামা ইট বলে থাকি। তাহলে এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম? এই অধ্যায়ে আমরা শিখলাম একটা ইটকে কিভাবে প্রস্তুত করা হয়। এই অধ্যায়ে আমরা শিখলাম একটা ইটের মাটি কিভাবে প্রস্তুত করা হয়। এই অধ্যায়ে আমরা শিখলাম ইট কত প্রকার, পোড়ানোবিহীন ইট, পোড়ানো ইট, এবং পোড়ানো ইটটাকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে তোমরা দেখতে পেয়েছো। 4 ভাগে আমরা ভাগ করেছি। 1 নম্বর ইট বা প্রথম শ্রেণীর ইট, 2 নম্বর ইট বা দ্বিতীয় শ্রেণীর ইট, 3 নম্বর ইট বা তৃতীয় শ্রেণীর ইট, এবং 4 নম্বর ইট যেটাকে আমরা পিকড অথবা ঝামা ইট বলে থাকি। এরপরে তোমরা ইট সম্বন্ধে ফিল্ড টেস্ট দেখেছো, যে মাঠে আমরা কি করে ইটের পরীক্ষাগুলো করতে পারি। এর রং সুষম হতে হবে, আঘাত করলে ধাতব শব্দের মতো শব্দ উৎপন্ন হবে, পৃষ্ঠদেশ সমতল হবে, কোনো ফাটল থাকবে না, নখ দ্বারা যদি আঁচড় কাটি তাহলে কোনো দাগ পড়বে না, 5 থেকে 6 ফিট উচ্চতাতে যদি আমরা ইটটাকে ফেলে দেই তাহলে ইটটা পড়ে ভাঙবে না। ইটটাতে যদি আমরা নখ দ্বারা আঁচড় কাটি তাহলে দাগ পড়বে না। 24 ঘন্টা যদি পানিতে ডুবিয়ে রাখি এই ইটটা এর ওজনের 1/6 বেশি পানি শোষণ করবে না, তাহলে ইটটা ভালো ইট। এরপর আমরা ইটের আকার দেখলাম। বাজারে যে ইটটা আমরা পাই এই ইটের আকার সাধারণত কেমন হয় তোমরা দেখেছো। এটা মশলা সহ সাধারণত দৈর্ঘ্য হবে 10 ইঞ্চি, প্রস্থ হবে 5 ইঞ্চি এবং উচ্চতা হবে 3 ইঞ্চি। আর যদি তুমি মশলা ছাড়া হিসাব করো 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.25 ইঞ্চি। এরপর আমরা আলোচনা করেছি ফ্রগ মার্ক অথবা সিলমোহর নিয়ে। তোমরা দেখেছো যে ইটের উপরের অংশে সাধারণত খোদাই করা যে মার্কাটা দেওয়া থাকে বিভিন্ন কোম্পানির নাম প্রকাশ করার জন্য, ধরার চাবি হিসেবে ব্যবহার করার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য, অথবা মশলা যাতে সুন্দরভাবে বিছানো যায় এভাবে এটাকে ব্যবহার করার জন্য এটাতে ফ্রগ মার্ক অথবা সিলমোহর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই অধ্যায়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করলাম ইট সম্বন্ধে। এবার তোমরা এই অধ্যায়ে বাসায় কিছু কাজ নাও, যেগুলো তোমরা অধ্যায়টা সুন্দরভাবে পড়ে বাসায় এই কাজগুলো কমপ্লিট করবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। 1 নম্বরে ইট কিভাবে প্রস্তুত করা হয়। 2 নম্বরে হচ্ছে ইটের মাটি কিভাবে নির্বাচন করা হয়। তিন নম্বর হচ্ছে একটি ইটের আকার। 4 নম্বর ইট কত প্রকার ও কি কি। এবং প্রত্যেক প্রকারের বর্ণনা। ভালো ইট চেনার উপায়। একটি আদর্শ ইটের বৈশিষ্ট্য। এবং ফ্রগ মার্ক অথবা সিলমোহর কি এবং কেন ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বা বাসার কাজ। অবশ্যই তোমরা এই অধ্যায়টাকে সুন্দরভাবে পড়ে এই হোমওয়ার্কগুলো বাসায় কমপ্লিট করবে। আশা করি তোমাদের পড়াশোনা অনেক সুন্দর হবে, ভালো হবে। তোমরা সবাই সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।